সকল মানুষের দুই হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে পারবো। বাজেট পাশ হয়ে গেল, তেমন কোনো আলোচনা নাই। আলোচনা আলদিন হাসপাতাল নিয়ে, আরো অনেক কিছু নিয়ে আলোচনা। বাজেট নিয়ে আলোচনা নাই কেন জানেন? অরিজিনাল চাপটা তো আগেই খায় নিছে মানুষ, হ্যাঁ, হজম করে নিছে আগেই। কোনটা? ওই যে বিদ্যুতের দাম বাড়াইলো, তেলের দাম বাড়াইলো, গ্যাসের দাম বাড়াইলো, ওই জায়গায় তো মানুষ হয়ে গেছে। মেন ওজনটা তো ওইখানে দিয়ে দিছে আগে, ওই ওজনটা মানুষ নিয়ে নিছে, হজম করে ফেলছে। যার জন্য এই নতুন বাজেটে কি হবে না হবে অতটা মাথা ব্যথা নাই সাধারণ মানুষের। যে রিক্সাওয়ালাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে 30 টাকা নিত, ও এখনো 30 টাকাই পাবে। 40 টাকা চাইলে হয়তো কোনো উদার মনের মানুষ দিয়ে দিতে পারে, আবার কেউ থাপ্পড়ও লাগাই দিতে পারে যে বেটা বেশি চাইলি কেন। এমন হইতে পারে ভাই, কারণ জুলুমটা না ভাই ওই গরিবের উপরেই হয়। যেমন ওই যে গরিবের হাসপাতাল আলদিন, ওইটা নিয়ে এখন কি চলতেছে, গরিবের উপরে জুলুম চলতেছে। কিন্তু সংসদে কিন্তু ওনারা কবিতা লিখতেছে। হ্যাঁ, একজন কবিতা লেখে, আরেকজন নিয়ে আসে নতুন করে আরেকটা কবিতা। হ্যাঁ, উনি কবিতা লিখছে, উনি কে দেখেন। ওনার কবিতাটা আমার পছন্দ হয়েছে, আমি আপনাদেরকে শোনাবো। দেখেন, বাগেরহাট পাঁচের। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা গতকাল সংসদে একটি কবিতা শুনেছিলাম। চিরসুখী যে জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশে নিজারে। মাননীয় স্পিকার, এই কবিতার বিপরীতে আমিও একটি কবিতা লিখেছি। যে কভু গুমের আধারে হারায়নি পথ, সে কি বুঝবে স্বজন হারানো বেদনা কত। গুমের যাতনা বুঝিবে সে কিসে, যে ছিল শিলংয়ের বিলাসিনী সে। রাগ করলেন? দেখেন, সালাউদ্দিন সাহেব নিজেও হাসতেছে। এই হইল এই জেনারেশন, বুঝছেন? জবাব ঠিক দিয়ে দিবে, কোনোটাই রাইখা দিবে না, সবকিছুই ফেরত দিবে। এই যে ইসলামিক ব্যাংক যেভাবে নিয়ে নিলেন, এটারও একটা কঠিন জবাব সামনে পাবেন আপনারা। এই কবিতার মতো জবাব আসবে, নিশ্চয়ই আসবে। এবার আসি আলদিন হাসপাতাল নিয়ে। এই নামের মধ্যেই তো পুরো রহস্য, কেন এইদিকে নজর। কিন্তু ঘটনা একটা ঘটছে, যে ঘটনা মোটো মাইনা নিতে পারি না। কেন মাইনা নিতে পারি না? যে এরকম হওয়া উচিত না। 6 জন ভাই, একদম আল্লাহর পাখি, একদম নবজাত শিশু আল্লাহর কাছে চলে গেল। দোষটা কার? পুরা হাসপাতালের? না, পুরা হাসপাতালকে না, সে দোষ দেওয়া যাবে না। ওই শিশুগুলা যে ওয়ার্ডের মধ্যে ছিল, যাদের দায়িত্বে ছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা তো মাইনা নেওয়া যায় না। গ্যাস লিক হইলো না, আপনারা এসি বন্ধ করে দিছেন, কে বন্ধ করলেন, কাদের ডিউটি ছিল, কার দায়িত্ব ছিল, এদেরকে আইনের আওতা নিশ্চয়ই আনতে হবে। এটা তো ছাড় দেওয়া যায় না। কিন্তু এইটা কি করলেন? পুরা নিষিদ্ধ কইরা দিলেন, লাইসেন্স বাতিল কইরা দিলেন। এটা কোনো কাজ হইল? আঙুল একটুখানি পড়ছে দেখা আঙুলটাই তো কাটবেন, একেবারে কবজা থেকে কাইটা ফেলাবেন? এটা তো হয় না। আপনারা যেটা করলেন, এখান থেকে কাইটা নিয়ে চলে গেলেন। কেন নিয়ে গেল এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আসেন অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। ইসলামিক ব্যাংকের পরে এদিকে কেন আসলো, এর কারণ কি? এই আদ্দিন হাসপাতালের বাংলা অর্থটা কি? এটা তো ভাই আরবি একটা শব্দ, আদ্দিন। আদ মানে আমরা ধৈর্য নিতে পারি, ইংরেজিতে যেমন আমরা দি বলি না, দি আদ, এটা হলো দি। আর দিনটা পুরাটাই ইসলামিক একটা শব্দ। কিন্তু দিন মানে সত্য জীবন ব্যবস্থা। আল দিন, ইহা সত্য জীবন ব্যবস্থা, এটা হলো মেন মানি। তার মানে কি জানেন? ইসলামকেই নির্দেশ দিচ্ছে, ইসলামের দিকেই কিন্তু আছে। ইসলামে যেভাবে মানুষকে সেবা দেওয়ার কথা লেখা আছে, ঠিক তেমন ভাবেই কিন্তু এই হাসপাতালটা পরিচালনা করা হয়। যার জন্য বলা হয় এটা গরিবের হাসপাতাল, মা আর শিশুর হাসপাতাল। অতি সাধারণ একজন মানুষের ওয়াইফের যখন ব্যথা উঠবে, প্রেগনেন্ট ব্যথা উঠবে, কোথায় নিয়ে যাবে? স্কয়ারে নিয়ে যেতে পারবে? অ্যাপোলোতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবে। কোথায়? ঢাকা মেডিকেল কলেজে। সেখানে কি অবস্থা আপনারা সবাই জানেন। আরেকটা জায়গায় কোথায়? এই আদ্দিন হাসপাতাল, এখানে আপনি নিয়ে যেতে পারেন। এই হাসপাতালটা মা আর শিশুদের জন্যই বিখ্যাত বহুদিন যাবত। আমি তো দেখে আসতেছি বোধহয় 90 সাল থেকে। হ্যাঁ,
একটা চিপা গলি দিয়ে ঢুকলেই ভাই ওই সাইড দিয়ে না বাইরে হওয়া যায়, বেলি রোডে যাওয়া যায়। এদিক দিয়ে বহুবার যাওয়া আসা করছি। এই হাসপাতালটা সম্বন্ধে আগে থেকেই আমি জানি। এখানে ভাই গরিব মানুষের চিকিৎসা বেশি হয়, তার মানে ধনী মানুষরা যায় না? যায় ভাই, যারা সচেতন মানুষ তারা যায়, কারণ সে বিশ্বাসটা এই হাসপাতাল অর্জন করতে পারছে। যে নামের উপরে হাসপাতাল সেটা সুনামও সে রাখতে পারছে, দিন শব্দটার ইজ্জত রাখতে পারছে। দেখেন এখানে 500টা বেড আছে, এর মধ্যে 200-র উপরে বেড আছে বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়। আর যাদের কাছ থেকে টাকা নেওয়া হয় অন্য হাসপাতালের মতো না। অন্য জায়গায় একটা আইসিইউতে যদি আপনার 10 থেকে 12,000 টাকা লাগে, এখানে 3 থেকে 3,500 টাকায় সেই চিকিৎসাটা আপনি করাইতে পারবেন। শুধু ভাই মা আর শিশু না, সব রকম চিকিৎসা এখানে হয়। শুধু কি এটা একটা হাসপাতাল না, এটা একটা মেডিকেল কলেজও। আর এটা কি শুধু এই মগবাজার 2-তে একটাই শাখা না, এটা বাংলাদেশের আরো অনেক জায়গায় আছে। এই কাজটা কারা করতেছে, কারা এটার পিছনে টাকা লগ্নি করছে, ওই জায়গাটায় আসি। ওইখানে আসলে আপনারা বুঝতে পারবেন কেন এই ঘটনাগুলা ঘটতেছে। এটার পিছনে টাকা লগ্নি করে আকিস কোম্পানি, আকিস গ্রুপ থেকেই এটা পরিচালনা করা হয়। ওনাদের বহু প্রতিষ্ঠান আছে, ওনারা সব ভাইরা বোনরা ভাগাভাগি কইরা এগুলা পরিচালনা করে। যেমন আমাদের এই যে গত 18 বছরের যে সরকার ছিল, ইউনূস সরকার, ওইখানে যে বাণিজ্য মন্ত্রী ছিল, ওখানেও কিন্তু একজন উপদেষ্টা ছিল এই আকিস কোম্পানি থেকে। ওনাকে দিছিল কারা? জামাতে ইসলামের পক্ষ থেকে দিছিল। তখন আলোচনা শুনছেন না যে জামাতে ইসলামের পক্ষ থেকে, এই কথাটাই তো আমরা শুনছি। এখানে এইটুক থাক, আমরা আবার এদিকে আসি। এই হাসপাতালটা কে চালায়? ওনার নাম হলো মহিউদ্দিন, উনিও কিন্তু আকিস কোম্পানির। ওনারা ভাই ভাই। ওনাদের ব্যাকগ্রাউন্ডটা এবার দেখেন, ওনাদের কোনো ব্যাংকে ঋণ নাই, ওনারা ঋণ খেলাপি না, কোনো কারো টাকা পয়সা মারছে অতীতে এরকম কোনো রেকর্ড নাই। এই হাসপাতালটা করাই হয়েছিল ইসলামিক চিন্তাধারায়, যেন এখানে গরিব মানুষ, সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবাটা নিতে পারে। এটা কিন্তু লাভজনক কোনো প্রতিষ্ঠান না। এখানে যা আয় হয় এখানে ইনভেস্ট করা হয়। এই হাসপাতালের সাথে 5 থেকে 600 মেডিকেল ছাত্রছাত্রী জড়িত। এখানে কিন্তু ভাই খাওয়া দাওয়ার মানও ভালো। এটার উপরে একটা মসজিদ আছে। এইটুক বললে আরো একটু পরিষ্কার হইতে পারবেন কেন আজকে এইসব কাণ্ড চলতেছে। এই মসজিদের ইমাম কে ছিল? এই মসজিদের ইমাম ছিল আমির হামজা সাহেব। ওই যে সিনেমার নায়িকা নিয়ে কথাবার্তা বলে, যেটা নিয়ে অনেক ট্রল হয়। আমির হামজা বর্তমানে আমাদের এমপি আমির হামজা, যার বিরুদ্ধে টুকু সাহেব মামলা করছিল, অনেক টাকার মামলা। ওই মামলার কি হইলো জানি না। ওই আমির হামজা সাহেব ছিল এই আলদিন হাসপাতালের ছাদে যে মসজিদটা আছে এই মসজিদের ইমাম, বহুদিন ছিল। এই আমির হামজা সাহেব যেখানে যেখানে ভাই ওয়াজ করতো না, ওয়াজ করে বেড়াইতো, এর পিছনে কিন্তু এই আকিস কোম্পানি সহযোগিতা ছিল। যেমন দেখেন এই যে যশোরের সাইডে, অভয়নগরের সাইডে, বেনাপোলের দিকে আমাদের আজহারি হুজুর যত ওয়াজ করে, যে আপনারা দেখেন না কত বিরাট অ্যারেঞ্জমেন্ট, পেশাব পায়খানার জায়গা, অজু করার জায়গা, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। এই টাকাটার পিছনে কাদের হাত, কারা দেয়? এই আকিস কোম্পানি। ওই সাইডে যতগুলো ওয়াজ দেখছেন সব কিছুর পিছনে আকিজের হাত ছিল। আজহারি হুজুর যে এত সুনাম অর্জন করছে এই ওয়াজের মাধ্যমেই তো করছে। ওনার প্রথম দিকে যেসব ওয়াজ শুনতেন আপনারা, আমির হামজার যত ওয়াজ শুনতেন, আরো অনেকেরই এদের পিছনে কিন্তু সহযোগিতা করত এই আকিস গ্রুপ। এখন কথা হচ্ছে এরা কি আসলে জামাতে ইসলামের? না, এটা বলা যাবে না। কারণ কি জানেন, তারা আওয়ামী লীগকেও ডোনেশন দিত, আবার জামাতকেও ডোনেশন দেয়। আমার তো মনে হয় বিএনপিকেও দিবে চাইলে। ওনারা সবাই সাথে তাল মিলায়া চলে। তবে এখানে একটা প্রশ্ন আছে, ওনাদের ধ্যান ধারণা সব কিছু ইসলামিক মাইন্ডের। আর ওনাদের হাসপাতালের যে আলদিন নাম, এই নামের অর্থ থেকেই তো বোঝা যায় ওনারা টোটালটা ইসলামিক মাইন্ডের। এখন প্রশ্ন হচ্ছে, এই কারণে কি ওনাদের দিকে হাত বাড়াইলো সরকার? এটাই কি মনে হয়? না হলে ভাই পুরো একটা হাসপাতালকে কেন নিষিদ্ধ কইরা দিতে হবে? এটা তো ভাই আমাদের বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটছে কিনা আমি জানি না। তার মানে এইটা ভাইবেন না ওই 6টা যে আল্লাহর পাখি আল্লাহর কাছে চইলা গেল, এর বিচার আমি চাচ্ছি না। নিশ্চয়ই আমি এর বিচার চাই, কিন্তু এর বিচার চাই বইলা হাসপাতাল নিষিদ্ধ হয়ে যাক, এইটা আমি চাই না। দেখেন এই মামলাতে এসব জড়িত হইল কে? শিশির মনির সাহেব। বুঝছেন এবার কোথা থেকে কই আসে লাইন? সব কিন্তু এক সুতায় গাথা।
মানে ধরে নিতে পারেন এটা জামাত ইসলামের ব্লকের, তাদেরই তো লোকজন দেখতেছি আশেপাশে, নাহলে শিশির মনির সাহেব কেন আসলো? উনি কিন্তু হাসপাতালের পক্ষ নিয়ে আসছিল, যার জন্য প্রচুর সমালোচনা হয়েছে ওনাকে নিয়ে। তবে ওনার একটা নেক নিয়ত ছিল যে হাসপাতাল থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাবার্তা শুনছি ভাই। এমনও শুনছি আমি যে একজনকে 80 লক্ষ টাকা করে দেওয়া হবে। সত্য মিথ্যা জানি না, জানা যাবে। শিশির মনির সাহেব এটা প্রকাশ করবে নিশ্চয়ই। কিন্তু শিশির মনির সাহেব ওইখানে যাওয়ার পিছনে আপনারা বুঝতে পারছেন তো, ওই জামাতে ইসলামের একটা গন্ধ আছে বলেই কিন্তু আজকে সরকারেরও দৃষ্টি এইদিকে। সরকার এই দৃষ্টিটা ভালো দৃষ্টি দেন নাই। এই দৃষ্টিটা আপনার ভালো যে হয় নাই এটা সোশ্যাল মিডিয়াতে আপনি বুঝতে পারতেছেন। কত বড় অন্যায় হয়ে গেছে চিন্তা করা যায়। এখানে হাজার হাজার মানুষ চিকিৎসা নিত এবং হাজার হাজার মানুষ এখানে চাকরি করে। তাদের কথা একবার ভাবছেন? ভাবেন নাই। যে রুগী এখানে চিকিৎসা চলতেছিল, ওই রুগী যদি এখন বাইর হয়ে যায় কোথায় চিকিৎসা নিবে? তাকে যাইতে হবে ওই ঢাকা মেডিকেল কলেজে। স্কয়ারে যাওয়ার ক্ষমতা তার নাই, অ্যাপোলোতে যাওয়ার তার ক্ষমতা নাই, প্রাইভেট হাসপাতালগুলো অনেক খরচ, যাওয়ার ক্ষমতা নাই। ওই ঢাকা মেডিকেলে যাইতে হবে। ওইখানে যা কিভাবে জানেন? একটা বিছানা পাবে কোথায়? হয়তো একটা বাথরুমের কাছে একটা চাদর বিছায়া ওইখানে রুগীকে শোয়াইতে হবে। ওইখানে আর কোনো উপায় নাই। 2-3 সপ্তাহ অপেক্ষা করার পর লাইনে দাঁড়ায়া টিকিট দিয়া অপেক্ষা কইরা একটা বেড পাইছে। 2-3 সপ্তাহ, 1 মাসও লাইগা যাইতে পারে। ওই 1 মাস পর আবার আরেকটা দুশ্চিন্তা, অপারেশন কখন হবে, সেটার জন্য লাইন দেওয়া। এরকম ভাবেই তো চলে ঢাকা মেডিকেল কলেজ। এই পেশেন্টগুলো এখন ওইখানে যায় লাইন দিতে হবে। কত বড় দূর অবস্থা। যে মা তার চিকিৎসা চলতেছিল, যার কথা ছিল হয়তো আগামী সপ্তাহে তার ডেলিভারি হবে, এখন সে কোথায় যাবে বলেন? সবাই হাহাকার, কান্না। এতে কি মনে হয় না সরকার কি জনগণের বিরুদ্ধে চলে যাইতেছে? জনগণের মন বিচার করতে চাইতেছে না, নাকি মন বুঝতে পারতেছে না, নাকি তাকে কেউ বুঝতে দিতেছে না? ওনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু বিচার করলেই বুঝতে পারবেন। যেমন দেখেন, এই যে বগুড়াতে আমাদের প্রধানমন্ত্রী যখন গেল, 500 মিটার রাস্তা, 500 মিটার যাইতে ম্যাক্সিমাম, আপনি যদি হাইটা যান ম্যাক্সিমাম সময় লাগবে 5 থেকে 7 মিনিট। ধীরে ধীরে হাঁটলে 7 মিনিট, একটু জোরে হাইটা গেলে 4 মিনিটও যাইতে পারবেন। এইটুক রাস্তা কি গাড়ি যাইতে পারতো না? নিশ্চয়ই যাইতে পারতো। ওইটুক রাস্তা ঠিক করার জন্য 10 লক্ষ টাকার ইট ভাড়া আনছে। চিন্তা করতে পারেন? জমিদার সাহেব যাবে, ইট বিছায় দিতে হবে। প্রধানমন্ত্রীকে তো আপনারা জমিদার বানায় ফেলাইলেন। আগের দিনে জমিদাররা যখন গ্রামগঞ্জে বাইরে হইতো তখন রাস্তাঘাট ঠিক করা হইতো। এখানে তাই করা হয়েছে। আচ্ছা, ঠিক করছে, মানুষজন খুশি হয়েছে। উনি যখন আবার ঢাকায় চলে আসলো তখন আবার ওই ইট গুলা না উঠায় নিয়ে চলে গেছে। এখন কি অবস্থা মানুষের? ওই ইট বিছাবার জন্য তো একটু রাস্তা কাটতে হয়েছে, কাটছে না, চারিদিকে ঠিকঠাক করতে হয়েছে না? এখন ঝড় বৃষ্টি আইসা ওগুলা কাদা কাদা হয়ে গেছে। মানুষ ছি ছি দিতেছে। কোথায় হচ্ছে ঘটনাটা? একদম স্বয়ং প্রধানমন্ত্রীর দেশের বাড়িতে। আর যে প্রতিমন্ত্রী এই কাজটা করছে উনিও কিন্তু আপনার সাথে ওই বগুড়ায় ছিল। ওনারা কেন জিজ্ঞাসা করেন না যে আমি চলে আসার পর যে ইটগুলা উঠাই নিয়ে চলে গেলা, এখন আমি মানুষের কাছে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমাকে খারাপ বলবে। ওনাকে জিজ্ঞাসা করা উচিত না? নিশ্চয় জিজ্ঞাসা করা উচিত। সবাইকে তো জবাবদিহির মধ্যে আনতে হবে। আলদিন হাসপাতালকেও জবাবদিহির মধ্যে আনতে পারতেন, জবাবদিহি করতে বাধ্য তো। কিন্তু লাইসেন্স বাতিল কইরা দিয়া যে বার্তাটা সবাইকে দিয়ে দিলেন, ওই একই বার্তা গেল কিন্তু ইসলামিক ব্যাংক যেমন, এই আলদিন হাসপাতালও তেমন। এরপরে কি ইবনে সিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে দেখা দিছে যে সরকার কি এরপরে ইবনে সিনার দিকে হাত বাড়াবে? কারণ সরকারের একটা মোটিভ দেখা যাচ্ছে যে জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলোর দিকে ওনারা হাত বাড়াচ্ছে। জামাত ইসলামকে কি আপনারা অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চান? এটা তো ভাই একরকম পেটে লাথি মারার মতো। এখানে অনেকেই তো কাজ করে তার সংসারটা চালায়। এরা এখন কোথায় যাবে? এই আলদিন হাসপাতালের যারা কর্মচারী তারা এখন কোথায় যাবে? ওই স্টুডেন্টগুলো কোথায় যাবে? যেসব পেশেন্ট এখন ভিতরে আছে ওরা এখন কোথায় যাবে? সেগুলোর ব্যবস্থা করছেন? করেন নাই। এভাবেই সরকারের বদনাম হচ্ছে। দিনে দিনে ঋণের বোঝা বাড়তেছে তো আপনাদের। কেন বুঝতেছেন না? মানুষের মন না বুঝতে পারলে তো আপনি আবার সেই আগের সরকারের মতো হয়ে যাবেন। আগের সরকার বলতে কিন্তু আমি ডক্টর ইউনূসকে বুঝাচ্ছি না। অনেক আছে, অনেকে আইসা এখন
ডক্টর ইউনূসেরই বদনাম করতেছে। ডক্টর ইউনূসের নাকি এই দেশকে বেচা ফেলাইছে, ধ্বংস কইরা দিছে। ডক্টর ইউনূসকে দিয়া ভুলাই দিতে চায় 16-17 বছরের ইতিহাস, সেটা ভুলাই দিতে চান, এটা আমরা বুঝি। আপনারা এখন চাচ্ছেন যেটা, সেটাও আমরা বুঝি। চেষ্টা কইরা যান, কোনো অসুবিধা নাই। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকু বইলা যাই, ওই যে বাইচা বাইচা শুধু জামাতের পেটে যদি লাথি মারতে চান, তাদের প্রতিষ্ঠানগুলোর দিকে যদি বারবার হাত বাড়ান, এটা দেশের মানুষের কাছে ভালো একটা বার্তা যাচ্ছে না। মানুষ কিন্তু এখন বুঝতে শিখে গেছে, মানুষ বুঝতে পারতেছে আপনারা ভয় পাইছেন জামাতে ইসলামকে, যার জন্য তাদের পঙ্গু করার জন্য এই কর্মকাণ্ডগুলা চালাইতেছেন। ভয় না পাইলে এটা করতেন না, নিশ্চয়ই আপনারা ভয় পাইছেন। ঠিক যেমনি শেখ হাসিনাও কিন্তু ভয় পাইছিল এই জামাত শিবিরকে, যার জন্য জামাতের ব্যাংক নিয়ে নিছিল, জামাতের অনেক প্রতিষ্ঠান বুঝছেন গায়েব করে দিছিল। তাতে কি হয়েছে? জামাত কি গায়েব হয়ে গেছে? নিশ্চয়ই না। ওই যে গুপ্ত গুপ্ত আমাদের প্রধানমন্ত্রী বলছে না, ওই গুপ্ত ভাবেই তো তারা রাজনীতি চালায় যাইতেছে। 71-এ না, 71-এর আগের থেকেই তারা এই রাজনীতি করতেছে। তাদের একটা ভিশন আছে, তাদের একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্নটা কি? ইসলামিক আদর্শ মাইনা, ইসলামিক মূল্যবোধকে ঠিক রাখা এই দেশটাকে পরিচালনা করা। আর সেটার মেন জিনিসটা কি? সেটা হলো দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়া। ওই দুর্নীতিটাই যদি দূর করতে পারেন, আর কিচ্ছু লাগবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।